আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা দেখছেন সরাসরি জাফর সানি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, বিগত 2008 সাল থেকে ম্যানুফ্যাকচারিং খাতে সরকারিভাবে বইসেলের মাধ্যমে ইপিএসের আওতায় দক্ষিণ কোরিয়াতে শ্রমিক আসার প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এই প্রক্রিয়াটা এখন অবধি চলমান আছে, অদূর ভবিষ্যতেও আশা করছি চলমান থাকবে। এর পরবর্তীতে নতুন করে 2022 সালে আরেকটি খাত যোগ হলো, সেটা হলো শিপ বিল্ডিং খাত। অর্থাৎ এই শিপ বিল্ডিং খাতে শ্রমিক আনার জন্য দক্ষিণ কোরিয়া সরকার সার্কুলার দিয়েছে এবং এই খাতে মূলত সরকারি এবং বেসরকারি দুই পদ্ধতিতে আসা যায়। তো এখানে সরকারিভাবে যারা আসতে চান এক্ষেত্রে খরচ কম হবে, আর যারা বেসরকারিভাবে আসতে চান এক্ষেত্রে টাকা পয়সা বা খরচ বেশি গুনতে হবে। এখানে মূলত পার্থক্য এই জায়গায়। তো যারা এই শিপ বিল্ডিং খাতে দক্ষিণ কোরিয়াতে আসছেন, এখানে বেশ কিছু সংখ্যক শ্রমিক এসেছেন এবং তারা এই শিপ বিল্ডিং খাতে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এখন যারা দক্ষিণ কোরিয়াতে আসতে চান এবং আসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এবং বিভিন্নজন বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে কোরিয়ান ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন, তো আপনাদের জন্য দারুণ আরেকটি সুখবর হলো দক্ষিণ কোরিয়া সরকার এই 2024 সালে 1,65,000 শ্রমিক আনার জন্য তারা কর্মপরিকল্পনা করেছে। তো এক্ষেত্রে বাংলাদেশের জন্য আরও দুইটি খাত মুক্ত হলো, সেটা হলো মৎস্য খাত আর একটি হলো কনস্ট্রাকশন খাত। অর্থাৎ পূর্বের যে দুইটি খাত ম্যানুফ্যাকচারিং এবং শিপ বিল্ডিং, এর পাশাপাশি 2024 সালে আরও দুইটি খাত যোগ হলো, সেটা হলো এটা হলো মৎস্য খাত, আমি আবার বলছি এটা হলো মৎস্য খাত আর একটা হলো কনস্ট্রাকশন খাত। এই দুইটি খাতও সার্কুলারের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে লোক নিয়ে আসা হবে। সুপ্রিয় দর্শক, এখানে মূলত যে ম্যানুফ্যাকচারিং এবং শিপ বিল্ডিং এই দুইটি খাত সম্পর্কে কম বেশ আমরা সকলে জানি। এখন যেহেতু এই মৎস্য এবং কনস্ট্রাকশন এই দুইটি খাতে নতুন করে 24 সালে লোক আনা হবে দক্ষিণ কোরিয়াতে, তো এক্ষেত্রে এই কাজগুলো কেমন, কী কী সুযোগ সুবিধা থাকবে বা কী কী অসুবিধাও থাকতে পারে, এরপরে স্যালারি কীরকম হবে, এই সব কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ মৎস্য এবং কনস্ট্রাকশন খাত এই দুইটি নতুন খাত নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব মৎস্য খাত নিয়ে। এখানে মৎস্য খাত বলতে কি, আপনাদেরকে দক্ষিণ কোরিয়াতে যারা এই খাতে আসবেন তাদেরকে মূলত সমুদ্র থেকে মাছ সংগ্রহ করতে হবে। তো এই মাছটা কীভাবে সংগ্রহ করতে হবে, আপনাদেরকে নৌকা, ট্রলার বা জাহাজে করে সমুদ্রে গিয়ে জাল ফেলতে হবে, এরপর জাল দিয়ে মাছ সংগ্রহ করতে হবে এবং ওই জালকে আপনার টানতে হবে। এরপর যে মাছগুলো উঠবে মাছগুলোকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ প্রসেসিংয়ের বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে। তো তাই বলে আপনি কি একা সবগুলো কাজ করবেন না, এখানে মানে কার কোন খাতের কাজ পড়বে, মানে মৎস্য সংগ্রহের মধ্যে কয়েকটা প্রক্রিয়া রয়েছে, তো কার কোন কাজ পড়বে তো এটার কোনো নির্দিষ্টতা নাই। তো তবে এখানে যারাই এই খাতে আসবেন মূলত কাজগুলো হচ্ছে, যেহেতু প্রাকৃতিক পরিবেশের সাথে বা সমুদ্রে গিয়ে খোলামেলাভাবে মাছ সংগ্রহ করতে হবে, তো এখানে প্রাকৃতিক যে প্রতিকূল আবহাওয়া এগুলোর সাথে আপনাদেরকে টিকে উঠে এই কাজগুলো করতে হবে। এখন আমাদের বাংলাদেশ এবং কোরিয়ার আবহাওয়াগত যে ব্যাপার স্যাপার রয়েছে এখানে কিন্তু এক না, বাংলাদেশের সাথে কোরিয়ার আবহাওয়াগত অনেক তারতম্য রয়েছে। কারণ এখানে শীতকালীন কোরিয়াতে ঠান্ডার মৌসুমে তাপমাত্রা -20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে এবং সারা দেশ বরফে আস্তরণে ঢাকা পড়ে। এরপর তুষারপাত হয়, এরপর সামুদ্রিক যে ঠান্ডা বাতাস রয়েছে, এই ধরনের নানা প্রতিকূল আবহাওয়া আপনাদেরকে প্রতিবন্ধকতা দূর করে বা প্রতিকূল পরিবেশের সাথে আপনাদেরকে লড়াই করে এই মাছগুলা সংগ্রহ করতে হবে বা এই মৎস্য আহরণটা করতে হবে। এখন আমরা আসি কনস্ট্রাকশন খাতে। এখানে যারা কোরিয়াতে কনস্ট্রাকশন খাতে আসতে চাচ্ছেন সেটা হতে পারে রোড কনস্ট্রাকশন, এরপর বিল্ডিং কনস্ট্রাকশন। অর্থাৎ এখানে মূলত বিভিন্ন ধরনের উঁচু উঁচু দালানকোঠা তৈরি হয়, এগুলোর ভিতরে বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে অবস্থান করে আপনাকে কাজগুলো করতে হবে। অর্থাৎ অন্তত রিস্কলি জায়গায়ও অবস্থান করে আপনাকে কাজগুলো মেনটেন্স করতে হবে। এরপরে পাহাড়ি এলাকায় মাটির গভীরে বিভিন্ন ধরনের ট্যানেল নির্মাণ হয়, এগুলো মূলত কনস্ট্রাকশন খাতের আওতায়। তো এই যে কনস্ট্রাকশন খাতের যতগুলো কাজ রয়েছে সবগুলো কিন্তু বাইরে খোলা আকাশের নিচে আপনাকে করতে হবে, অর্থাৎ খোলামেলা প্রাকৃতিক পরিবেশে আপনাকে কাজগুলো করতে হবে।
তো কোরিয়াতে যেহেতু শীতকালের তাপমাত্রা খুবই কম থাকে, সারা দেশ বরফে ঢাকা পড়ে, অনেক সময় তীব্র তুষারপাত হয়, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাকে কাজগুলো করতে হবে। আবার গরমের মরশুমে আমাদের দেশের মতো এখানে 38-40 ডিগ্রি তাপমাত্রা হয়, ওই সময় ব্যবসা গরম অনুভূত হয়। ঠিক ওই সময় ওই আবহাওয়াতেও আপনাকে মেনটেন্স করে কাজগুলো করতে হবে। অর্থাৎ কোরিয়াতে আমরা মৎস্য বলি, কনস্ট্রাকশন খাত বলি, এই দুটি খাতে কিন্তু যারা আসবেন মূলত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যুদ্ধ করে কাজগুলো করতে হবে, অর্থাৎ নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। কারণ কোরিয়াতে যখন তীব্র ঠান্ডা হয়, তুষারপাত পড়ে, তখন যে রুম থাকে এই রুমগুলো গরম করার জন্য এখানে হিটার জ্বালানো হয়। তাহলে এই বাইরে খোলা আকাশের নিচে কিন্তু তীব্র ঠান্ডা গরম অনুভব করে বা প্রতিকূলতা পরিবেশকে মোকাবিলা করে কাজগুলো করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন আমরা আসি সেফটি বিষয়ে। অর্থাৎ আপনি যারা যে খাতে কাজ করবেন, এই যে 4টি খাত বললাম, ম্যানুফ্যাকচারিং, শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন, মৎস্য, এই 4টি খাতে যাদের যে খাতের কাজ, প্রত্যেক খাতে কিন্তু কোরিয়াতে সেফটি বজায় রেখে কাজ করা হয়। অর্থাৎ সহজ কথা আমি একটু উদাহরণ দিয়ে বলি, ধরুন যারা শিপ বিল্ডিংয়ে আসে তাদের মূলত এখানে ওয়েল্ডিংয়ের ব্যাপার রয়েছে। তো তারা ওয়েল্ডিং করার জন্য চোখে গগলস বা ভারী গ্লাস পরে, এরপর আই শিল্ড ব্যবহার করে যাতে আগুনের ফুলকি বা স্পার্ক চোখে ইফেক্ট না করে। এরপর মাথা হেলমেট, বডিতে অ্যাপ্রন থাকে, হাতে হ্যান্ড গ্লাভস এবং পায়ে সেফটি শু, এই সকল সেফটি ডিভাইস বজায় রেখে কাজগুলো করা হয়। দক্ষিণ কোরিয়াতে প্রত্যেকটা কাজে সেফটিটাকে মূলত প্রাথমিকভাবে প্রাধান্য দেওয়া হয়। তো যেহেতু ভিতরের কাজ হোক বা খোলা আকাশের নিচে বা বাইরের কাজ হোক, যেগুলো যে সাইডের কাজ, এখানে মূলত সেফটিটাকে প্রাথমিকভাবে প্রাধান্য দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে দক্ষিণ কোরিয়াতে ম্যানুফ্যাকচারিং, শিপ বিল্ডিং, মৎস্য এবং কনস্ট্রাকশন, এই যে 4টি খাত রয়েছে, এই 4টি খাতের মধ্যে কোন কাজটাতে একটু সুযোগ সুবিধা বেশি বা একটু কষ্ট কম, এই ধরনের প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। তো আমি এক কথায় বলবো যে ম্যানুফ্যাকচারিংয়ে একটু সুযোগ সুবিধা বেশি এবং কষ্টটা ওগুলোর তুলনায় কম। সেটা কীভাবে? কারণ এই যে ম্যানুফ্যাকচারিং যে কাজটা, এটা মূলত একটা ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠানের ভিতরের কাজ। অর্থাৎ দক্ষিণ কোরিয়া যেহেতু শীতপ্রবণ বা ঠান্ডা প্রবণ দেশ, তো এক্ষেত্রে বাইরের কোনো ঠান্ডা এখানে প্রবেশ করার সুযোগ নেই। অর্থাৎ ওই প্রতিষ্ঠানগুলোকে এভাবে তৈরি করা হয়েছে। আর বাকি যে 3টি খাত, এগুলো সবগুলো মূলত ওই যে প্রথম থেকে আমি বললাম প্রাকৃতিক পরিবেশের সাথে খোলা আকাশের নিচে তীব্র তুষারপাতের মধ্যে আপনাদেরকে ওই যে সেফটি পোশাক পরে আপনাদেরকে কাজগুলো সম্পাদন করতে হবে। তো এটি হচ্ছে মূলত বিষয়। দক্ষিণ কোরিয়াতে প্রতিটি সেক্টরে কাজ কষ্টকর। এখানে ঘন্টা হারে শ্রমিকের মজুরি প্রদান করা হয় এবং এখানে প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টাকে তারা গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করে এবং ঘন্টা হারে প্রোডাকশান আদায় করে নেয়। তো এমনি তারা মূলত 1.5 থেকে 3 লক্ষ টাকা একজন শ্রমিককে মাসে মজুরি প্রদান করে না। তো এই ক্ষেত্রে যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন, এবং আপনাদের জন্য শুভকামনা, এই বছরে প্রচুর সার্কুলার হবে। এখন হয়তো মার্চ দিকে বা এই মাসের ফেব্রুয়ারির শেষ বা মার্চের দিকে মূলত বাসা পারদর্শিতা সার্কুলার হয়ে যাবে। এরপর লটারি সার্কুলার, এক সার্কুলারগুলো দাপাতে পারে, স্টেপ বাই স্টেপ আসবে। আপনারা যারা আসতে আগ্রহী তারা সার্কুলারের দিকে খেয়াল রাখবেন, আর আমরাও সার্কুলার দেওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অতিরঞ্জিত হয়ে কেউ অন্যের কথা ধরে হুটহাট করে যে কোনো সেক্টরে আবেদন করে বসবেন না। কারণ আপনার দ্বারা যে কাজটা করা সম্ভব বা এই ধরনের কাজগুলো আমি যে এতক্ষণ পুরো ভিডিওতে আলোচনা করলাম, এই ধরনের পরিবেশে আপনার দ্বারা এই ধরনের কাজগুলো করা সম্ভব কি না, যদি সম্ভব হয় তাহলে আপনি আবেদন করবেন, আর যদি বলে না অসম্ভব তাহলে আবেদন করার প্রয়োজন নেই। তবে এখানে আমি ভয় দেখাচ্ছি না। মূলত এখানে প্রত্যেকটা সেক্টরে কষ্ট আছে যেমন, তেমনি ইনকামও ভালো। তো ভয় করলে হবে না, ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা খুব স্পষ্ট ধারণা পেয়েছেন এই দক্ষিণ কোরিয়ার মৎস্য এবং কনস্ট্রাকশন খাত নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আশা করছি আপনারা অনেক ভালো ধারণা পেয়েছেন। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, এবং যদি কোনো কিছু জানার থাকে নিচে কমেন্টস বক্সে কমেন্টস করুন, এবং এই ধরনের আরও ভিডিও বা টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।